আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রত্যেকটা ভোটারই হবে আমার এজেন্ট, বললেন হাসনাত আব্দুল্লাহ। বগুড়ায় এনসিপির ১১০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা। জুলাই অভ্যুত্থানের ১০৬ মামলার চার্জশিট। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বিধান প্রণয়নের রুল জারি। সর্বশেষ জানাবো সেই সাবিকুন নাহারকেই মন দিলেন তহা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রত্যেকটা ভোটারই হবে আমার এজেন্ট, বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটা ভোটারই হবে আমার এজেন্ট। নির্বাচনে আমি আপনাদের টাকা দিতে পারবো না, তবে সুখে দুঃখে আপনাদের সঙ্গে থাকব। আপনারা শুধু ভোটারদের কাছে আমার সালাম পৌঁছে দেন। মঙ্গলবার ২রা ডিসেম্বর বিকেলে কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের সুলতানপুর ইউনিয়নের বকরিকান্দি গ্রামে নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, এখন অনেকেই বলে আমাদের এজেন্ট দেওয়ার লোক নেই, কিন্তু গত ১৭ বছর যাদের নির্বাচনে এজেন্ট দেওয়ার লোক ছিল তারা হাসিনাকে ক্ষমতা থেকে ফেলাতে পারেনি, তাহলে সেই এজেন্ট দিয়ে কি হবে? আমাদের এজেন্ট দেওয়ার লোক নাই, কিন্তু আমরাই স্বৈরাচার হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করেছি। আমরা যখন স্বৈরাচার আন্দোলন করেছি তখন অন্য পার্টির লোকজনও আমাদের পেছনে এসে দাঁড়িয়েছেন। ঠিক সেভাবেই নির্বাচনে আমরা যদি ভালো কাজ করি তাহলে অন্য পার্টির লোকজনও আমাদের সঙ্গে চলে আসবেন। আগামী নির্বাচনে প্রত্যেকটি ভোটারই আমার এজেন্ট হয়ে দাঁড়াবেন। এর আগে বাদ ফজর উপজেলার ভানি ইউনিয়নের খাতখর গ্রামের বড় বাড়ি থেকে দিনব্যাপী নির্বাচনী পদযাত্রা শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বগুড়ায় এনসিপির ১১০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা। বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির ১১০ সদস্যের জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির মেয়াদ ঘোষণা পরবর্তী ৬ মাস থাকবে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানা রাফি মঙ্গলবার বিকেলে এই তথ্য দিয়েছেন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম স্বাক্ষরিত বগুড়া জেলা কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ইঞ্জিনিয়ার এস.এম.এ মাহমুদকে। সদস্য সচিব করা হয়েছে সুলতান মাহমুদকে। রাফিয়া সুলতানা রাফি সিনিয়র যুগ্ম আহ্বায়ক। কমিটির ১১ জন যুগ্ম আহ্বায়ক হলেন সিরাজুল ইসলাম সিরাজ, ডাক্তার এনামুল হক, বাবু বিশ্বাস, মোহাম্মদ হেলালুজ্জামান, সাংবাদিক আব্দুল আলিম, ফারুক হোসেন, আবদুল্লাহিল বাকি, সৈয়দ আবু নাসের আলম, জাহাঙ্গীর আলম, কাজী মোহাম্মদ শাহজাহান আলী, নাহিদ ইসলাম ও রাজু আহমেদ বাপ্পি। সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি জিম। ১৪ জন যুগ্ম সদস্য সচিব হলেন শাহাদত হোসেন শান্ত, সাইফুল ইসলাম বুলবুল, অ্যাডভোকেট আজিজুর রহমান অন্তর, ডাক্তার মেহিরুল আলম মিশু, রিগান হোসেন, মেজানুর রহমান সাগর, অ্যাডভোকেট মাহমুদুর রহমান, রাব্বি হাসান, আব্দুস সবুর সুমন, ডাক্তার আবদুল্লাহ আল সানি, অ্যাডভোকেট বাসুদেব কুমার দাস, রুহুল আমিন, খোকন মাহমুদ ও মাসুদুর রহমান মহান। ৭ জন সাংগঠনিক সম্পাদক হলেন শওকত ইমরান, রাশেদ সাদাদ, মাইনুল ইসলাম, এফ.এম. মাহমুদুল হক রাকিব, হুমায়ুন কবির হিমু, মশিউর রহমান বিপু ও জুবায়ের আহমেদ জয়। জুলাই অভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংগঠিত ঘটনায় রুজুকৃত মামলার মধ্যে এই পর্যন্ত ১০৬টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৩১টি এবং অন্যান্য ধারায় মামলা ৭৫টি। মঙ্গলবার ২ ডিসেম্বর পুলিশ সদর দপ্তর এই তথ্য জানিয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, চার্জশিটকৃত ৩১টি হত্যা মামলা পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুর জেলা এবং পিবিআই, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের। অন্যান্য ধারায় ৭৫টি মামলা পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কুমিল্লা, লালমনিরহাট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, বরগুনা জেলা এবং পিবিআই, সিআইডি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ,
বরিশাল মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের। পুলিশ সদর দপ্তর আরও জানিয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকালে দায়েরকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলাসমূহ তদারক করছেন। রুজুকৃত অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৭৩ ক ধারায় বৈষম্য বিরোধী ৪৩৭টি মামলায় ২,৮৩০ জনকে এই পর্যন্ত অব্যাহতি প্রদানের জন্য আদালতে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বিধান প্রণয়নে রুল জারি। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলাগুলোর ক্ষেত্রে যুক্তিসঙ্গত শাস্তির বিধান প্রণয়ন না ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলাগুলোর ক্ষেত্রে যুক্তিসঙ্গত শাস্তির বিধান প্রণয়ন না করার কারণ ব্যাখ্যা করতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট রুল জারি করেছেন। এই বিষয়ে আইন সচিব সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ মঙ্গলবার ২রা ডিসেম্বর বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া। গত রোববার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের মামলায় সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ডের বিধান প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্ট রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটে আইন সচিব, মন্ত্রী পরিষদ সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বলেন, বাংলাদেশ প্যানেল কোডে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের মামলায় বর্তমানে ২ বছরের সাজার বিধান রয়েছে। এছাড়া নতুন সাইবার নিরাপত্তা আইনেও ২ বছরের সাজার বিধান রাখা হয়েছে। আমরা মনে করি এই সাজা অপ্রতুল। এ কারণে বাউল শিল্পী আবুল সরকারের মতো অনেকেই মহান আল্লাহ আমাদের নবীকে নিয়ে কটূক্তি করার সাহস পাচ্ছেন। সেই সাবিকুন নাহারকেই মন দিলেন তহা। আলোচিত ইসলামিক বক্তা আবু তহা মোহাম্মদ আদনান তার সাবেক স্ত্রী সাবিকুন নাহারকে আবারও বিয়ে করেছেন। এর আগে গত ২১ অক্টোবর তাদের বিচ্ছেদ হয়। মাসখানেকের মধ্যেই তাদের আবারও বিয়ে হয়। মঙ্গলবার ২রা ডিসেম্বর সাবিকুন নাহার নিজের ফেসবুকে এই তথ্য জানিয়েছেন। আবু তহার সঙ্গে বিচ্ছেদের পর আবার কিভাবে একসঙ্গে হলেন বিষয়টি নিয়ে সাবিকুন নাহার লিখেছেন, দুনিয়াটা ক্ষণস্থায়ী, পুরোদস্তুর ধোঁকা, নিখাদ এক প্রতারণা। কতদিনই আর বাঁচবো আমরা এই দুনিয়ায়। অনন্ত পরপারের চুলচেরা হিসাব আর চিরস্থায়ী জান্নাতের সাফল্যেই যে সব। সেই সাফল্যের ভিখারি হয়েই আজ কথাগুলো লিখছি। কে কি ভাববে, কে কি বলবে। বাচ্চারা মা বাবাকে খোঁজে, এমনটা জানিয়ে সাবিকুন নাহার লেখেন, কি হবে আর কি না হবে এসবের বিন্দুমাত্র পরোয়া নেই। প্রতিনিয়ত আয়েশা তার বাবাকে খোঁজে, বাবা যাব, বাবা গাড়ি, বাবা কই। শব্দগুলোর ওজন ওঠানোর কোনো পরিমাপক মহাবিশ্বে নেই। ওসমানও মাকে পাচ্ছে না। ওসমানের সামনে অন্যরা তার মায়ের কাছে আম্মু বলে ছুটে যাচ্ছে। অন্যদিকে নির্লিপ্ত চাহনিতে ওসমানের প্রশ্ন, তার আম্মুর কাছে কখন নিয়ে যাবে। বিচ্ছেদ ও আগের ঘটনা প্রসঙ্গে সাবিকুন নাহার বলেন, যা ঘটে গেছে তা অনিবার্য পরিণতি, যে এটাই তার হয়তো আমরা জানতাম। তবে জানা আর প্রতিনিয়ত উপলব্ধি করা যে কখনোই এক নয়। ইলমুল ইয়াকিন আল হাক্কুল ইয়াকিনে আছে আকাশসম ফারাক। জানা বিষয়টি উপলব্ধি করেছি আমরা। বেশাক আমাদের ভুল ছিল, কিছু ভুল বুঝেছি, বোঝানো হয়েছে। ওসমানের বাবার প্রতি প্রগাঢ় মহব্বত থেকেই অস্থির হয়েছি। কিছু রাগ, জেদ ও সীমালঙ্ঘনও হয়ে গেছে। সঙ্গে মানুষ ও জিন শয়তান বিচ্ছেদের জাদু কি না ছিল। সাবিকুন নাহার বলেন, হয়তো এভাবেই আমাদের ভাগ্যে লেখা ছিল। তাকদীরের কাছে তো আমরা অনেক বড় অসহায়। যেমন গ্রহণের সময় নিরুপায় হয়ে থাকে চাঁদের আলো, তাই বলে কি চাঁদ কস্মিন কালো কলঙ্কিত? সে আজন্ম আমার চাঁদই ছিল। দুরাচার শয়তান সঠিক সময় উপযুক্ত সিদ্ধান্ত নিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বারংবার। শুভ্র, স্বচ্ছ, সুন্দর চিন্তায় ইবলিসকে তাই ঠাঁই দেয়নি আর। ফালিল্লাহিল হামদ, অতপর আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওসমান ও আয়েশা তাদের বাবা মাকে ফিরে পেয়েছে। আল্লাহুম্মা লাকাল হামদ।